ইস, তোর ঠোঁট দুটো কিন্তু সেই স্বাদ, মন চায় সারাদিন ওই দুটোতে কিস কর। কি যে মজা। আরে আপু, কি করছো কি তুমি? ছাড়ো আমাকে। তুমি তো আমার ঠোঁট দুটোর একদম বেহাল অবস্থা করে দিয়েছো। কেউ কি এরকম করে? এইভাবে কেন কথা বলিস বলতো? তোর ঠোঁট দুটো আমার অনেক ভালো লাগে, তাই তো সব সময় কিস করতে চাই। তুই কেন এমন করিস? তোর ঠোঁট দুটো সেই মিষ্টি। হ্যাঁ, তাই বলে তুমি আমার ঠোঁট দুটোর কি অবস্থা করেছো সেটা একবার দেখো। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এবার তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। এই দাঁড়া দাঁড়া, তোকে আমি কতবার বলেছি তুই আমাকে আপু বলে ডাকবি না? আমি তোর হবু বউ, আমাকে তুই নেহা বলে ডাকবি। আমি তোমাকে না বলেছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার চাইতে বয়সে বড়। তোমাকে বিয়ে করলে বন্ধু মহলে আমি মুখ দেখাতেই পারবো না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আর সবচাইতে বড় কথা, আমি যথেষ্ট ইয়াং। তাহলে আমি আমার সাথে বয়সে বড় একটা মেয়েকে কেন বিয়ে করব? তুই করবি না, তোকে করতে হবে, কারণ আমি তোকে বিয়ে করতে চাই। আর আমি চেয়ে পাইনি এমন কোনো জিনিস তো দুনিয়াতে নেই। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। তোমার জীবনে কোনো অপূর্ণতা নেই, কারণ তুমি বড় আব্বুর আদরের একমাত্র মেয়ে। তুমি বড় আব্বুর কাছে যখন মুখ ফুটে যা চেয়েছো তখন সেটাই পেয়েছো। তবে এবার তোমার জীবনে অপূর্ণতা আসে চলেছে, কারণ আমি কখনোই তোমাকে বিয়ে করব না। এই কথা বলে নীল নেহাকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই নেহা আবারও পেছন থেকে তার হাতটা ধরে ফেলে আর বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে সে নীলের বুকের উপর উঠে বসে আর নীলকে বলতে লাগে, এই শোন, তুই তো আমার সম্পর্কে খুব ভালো করেই জানিস আমি কোনো একটা জিনিস নিজের করে চেয়েছি, আর সেটা নিজের না করে ছেড়ে দিয়েছি, এমনটা আজ পর্যন্ত হয়নি। আর এখানে যেহেতু তোকে আমার ভালো লেগে গেছে, তোকে আমি আমার করে নেবই, সেটা যেই পরিস্থিতিতেই হোক না কেন। আরে কি করছো তুমি? আমার বুকের উপর থেকে নামো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি এখনই দম বন্ধ হয়ে মারা যাবো তো। আমি নামবো না তোর বুকের উপর থেকে? কি করবি তুই সেটা আমি দেখতে চাই। কি করার যোগ্যতা আছে তোর? তোকে আমি বলেছি তোকে আমি ভালোবাসি, আর তোকে আমি আমার করে পেতে চাই, কিন্তু তুই কেন আমার কথায় সাড়া দিচ্ছিস না? কেন তুই বারবার আমাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছিস? কি কি আছে তোমার এই গার্লফ্রেন্ডের মাঝে যেটা আমার মাঝে নেই? দেখো আপু, তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, দয়া করে এসবের মধ্যে আমার গার্লফ্রেন্ডকে একদমই টানবে না। আমার গার্লফ্রেন্ড আমার জন্য পৃথিবীর সবচাইতে স্পেশাল একজন মানুষ। আমি চাই না তুমি তাকে নিয়ে কোনো কথা বলো, কারণ আমি তাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষটা সবসময় সবচাইতে বেস্ট আর স্পেশাল হয়ে থাকে। তোর কাছে তোর ভালোবাসার মানুষটা যেমন বেস্ট আর স্পেশাল, তেমনি আমার কাছেও আমার ভালোবাসার মানুষটা স্পেশাল। আমি আমার ভালোবাসার মানুষটাকে কোনোভাবেই হারাতে দেব না। তার জন্য আমাকে যাই কিছু করতে হয় আমি তাই করব, কিন্তু তারপরেও আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার করেই নেব। ভালোবাসা কখনো একতরফা হয় না, সেটা তোমাকে বুঝতে হবে। রিমি আমাকে ভালোবাসে আর আমিও রিমিকে ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং আর আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু তোমার মধ্যে সেটা নেই। এই বলে নীল নেহাকে কোনো রকমে নিজের বুকের উপর থেকে সরিয়ে দৌড়ে রুম থেকে পালিয়ে নীল নিজের রুমে চলে যায়। তখনই নীলের মা তার রুমে আসে আর তাকে বলে, কি রে, কি ব্যাপার, কি হয়েছে? তোকে দেখলাম দৌড়ে আসছিস। আম্মু, আমি এমন একটা সমস্যায় পড়েছি যে সমস্যা থেকে কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছি না। প্লিজ তোমরা আমায় হেল্প করো। কি সমস্যা হয়েছে? তুই নেহার কথা বলছিস? আমরা কি করব বল? আমরা তো লেখাকে অনেকবার বুঝিয়ে বলেছি, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। সে তো তোকে ভালোবাসে আর তোকে বিয়ে করতে চাই। এখন আমরা কি করতে পারি সেটা বল। তোমরা কেন এই মাথা খারাপ মেয়েটাকে বুঝিয়ে বলছো না যে তাকে বিয়ে করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না? কারণ তাকে বিয়ে করলে আমার মান ইজ্জত বলতে কোনো কিছুই থাকবে না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আর তাছাড়া আমি রিমিকে ভালোবাসি আর তাকে বিয়ে করব বলে কথা দিয়েছি, সে কথা ফিরে নাও। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, আমি তো সেটা জানি। আমি বলি কি, তুই তোর বড় আপুর সাথে কথা বল। তোর বড় আব্বুকে বিষয়টা বুঝিয়ে বল। তোর বড় আপু নিশ্চয়ই পারবেন নেহাকে বুঝিয়ে বলতে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি আজকে বড় আব্বুর সঙ্গে কথা বলবো আর সব কিছু বড় আব্বুকে খুলে বলবো। তারপর দেখি বড় আব্বু কি করে। বড় আব্বু, আসবো? হ্যাঁ
আয় না আমার রুমে, আসার জন্য অনুমতি নিতে হবে নাকি? বস এখানে। বড় আব্বু, তোমার সাথে কিছু কথা বলার জন্য এসেছি। বলে ফেল, তুই কি বলতে চাস? আসলে আমি নেহাপুর ব্যাপারে কিছু বলতে চাই। আপু যা শুরু করেছে আমি আর সহ্য করতে পারছি না, তাই তোমাকে বলতে এলাম। দেখো, সে আমার বড় বোন, আমি তাকে নিজের বোনের মতোই মনে করি, কিন্তু সে যে বিহেভিয়ার শুরু করেছে তাতে আমার ভালো লাগছে না। তুমি প্লিজ নেহাপুকে কিছু বুঝিয়ে বলো। আমি আসলে বিষয়টা বুঝতে পারলাম না, কি হয়েছে আমাকে খুলে বল, তারপর দেখি কি করা যায় নেহাকে। আসলে আমরা ভাই বোন, কিন্তু এরকমটা আমাদের মধ্যে হতে পারে না, তাই বাধ্য হয়ে তোমাকে বলতে এলাম। দেখো, তোমরা সবাই জানো একটা মেয়ের সঙ্গে আমি রিলেশনে আছি, আর তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু নেহাপু চাই আমি ওই মেয়েকে নয় তাকে বিয়ে করি। এটা কি আমার পক্ষে সম্ভব, বলো আমাকে? নেহা আমাকে বলেছে যে সে তোকে ভালোবাসে, তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাছাড়া তুই তো জানিস আমরা কয়েকদিন আগে নেহার বিয়ের জন্য সম্বন্ধ করছিলাম, কিন্তু নেহা তখন ওই ছেলেটাকে বিয়ে করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। আমাকে বলেছে সে তোকে বিয়ে করবে কারণ তোকে ভালোবাসে। এগুলো কোন ধরনের কথা তুমি বলছো? প্লিজ আমাকে বলো, ভাই বোনের মধ্যে কখনো বিয়ের মতো সম্পর্ক হতে পারে? আমার দ্বারা মেনে নেওয়া তো সম্ভবই না। নেহাপুকে বুঝিয়ে বলো, সে যেন পাগলামো আর না করে। ঠিক আছে, কিন্তু নেহা বুঝবে কি না সেটা আমি জানি না, কারণ আমরা সবাই জানি নেহা এক কথার মানুষ, কখনো দ্বিতীয়বার কোনো কথা নিয়ে চিন্তা করে না। নীল তখন তার বড় আব্বুকে আচ্ছা ঠিক আছে বলে চলে যায়। নীল চলে যাওয়ার পর নেহার বাবা নেহাকে নিজের রুমে ডেকে পাঠায় আর বলে, নেহা, তুমি এখন বড় হয়েছো, ভালো মন্দ বুঝবার মতো যথেষ্ট বয়স তোমার হয়েছে। আশা করি সব তোমাকে খুলে বলতে হবে না। নীল চায় না তোমার সঙ্গে থাকতে, সে অন্য একটা মেয়েকে ভালোবাসে, এটা আমরা সবাই জানি। তাই বলছি কি, তুমি নিজেই পথ থেকে সরে আসো। তুমি অন্য যে কাউকে পছন্দ করো, আমরা তার সঙ্গেই তোমার বিয়ে দেব। আমি তো নীলকেই পছন্দ করি, আর আমি নীলকেই বিয়ে করব। তোমরা যদি নীলের সাথে আমাকে বিয়ে দিতে না পারো, তাহলে আমি জীবনে বিয়ে করব না, আর এটাই আমার সিদ্ধান্ত। এখন তোমরা কি করবে সেটা তোমরা ভেবে নাও। প্লিজ মামনি, এরকম পাগলামো করো না, কারণ নীল তোমাকে ভালোবাসে না, নীল অন্য একজনকে ভালোবাসে, আর ভালোবাসা জোর করে হয় না। আমি তোমার বাবা হিসেবে বলছি, তুমি এটা করো না, তুমি অন্য কাউকে বিয়ে করো। আব্বু, তোমরা খুব ভালো করেই জানো আমি যেটা একবার বলি সেটাই করি। আমার পক্ষে অন্য কিছু করা সম্ভব না, আর নীলকে আমি ভালোবাসি। আমার ভালোবাসার মানুষকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার মনের কথা তোমাদের জানিয়েছি, এখন তোমরা কি করবে সেটা ভেবে নাও। নীলকে তো আমি কোনোভাবেই হোক অন্য কারোর হতে তো আমি দিব না, এটা আমার শেষ কথা। এরপর নেহা সেখান থেকে চলে গেল। এদিকে পরের দিন সকালবেলা নীল যখন ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই নেহা নিজের রুম থেকে নীলকে ডাকতে লাগলো। এই নীল, কোথায় তুই? তাড়াতাড়ি একবার আমার রুমে আয় তো, একটু জরুরি দরকার পড়েছে, তাড়াতাড়ি চলে আয়। কি হয়েছে? আমাকে ডাকছো কেন? আমি এখন তোমার রুমে আসতে পারবো না, কারণ আমার ভার্সিটিতে যাওয়ার টাইম হয়ে গেছে। আমাকে এখনই ভার্সিটিতে যেতে হবে, তা না হলে লেট হয়ে যাবে। আর তুমি এখনো বাসায় কি করছো? ভার্সিটি যাবে না নাকি? আরে, তোকে না বললাম আমার রুমে আসতে? আমি তো ভার্সিটিতে যাব, আর ভার্সিটিতে যাওয়ার জন্যই রেডি হচ্ছি। তুই তাড়াতাড়ি আমার রুমে আয়। আচ্ছা ঠিক আছে, আসি। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমায় লেট হয়ে যাচ্ছে। আমার জামার ফিতাটা একটু বেঁধে না, আমি একা একা বাঁধতে পারছি না। আমি পারবো না। তোমার জামার ফিতা বেঁধে দেওয়ার জন্য বাড়িতে অনেক মেয়ে মানুষ আছে, তাদের থেকে একজনকে ডেকে বেঁধে নাও। ছোট ভাইকে এসব বলতে তোমার লজ্জা করে না? ছি 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 ছি। এই, তুই কতবার বলেছি তোকে আমার ছোট ভাই মনে করি না, আমার হবু বর মনে করি। আর আমি আমার হবু বরের কাছে এটা আবদার করতেই পারি। এখন তুই বল, আমার ফিতা বেঁধে দিবি কিনা? আমি পারবো না, তোমার যা ইচ্ছা তাই করো, আমি গেলাম। এই বলে নীল সেখান থেকে চলে যেতে চাইছিল, আর তখনই নেহা তার হাতটা টেনে ধরে ফেলে আর বলে, এই, তোর এত বড় সাহস, তুই আমার কথা শুনিস না আর এখান থেকে চলে যাচ্ছিস? তোর এত বড় সাহস কে দিয়েছে তোকে বলতো? সাহস আবার আমাকে কে দিতে যাবে? আমাকে আবার কারো সাহস দিতে হয় নাকি? আমারই যথেষ্ট সাহস রয়েছে।
তাছাড়া তুমি যেটা বলছো সেটা তো করা আমার পক্ষে সম্ভবই না, তাই অযথা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে ভার্সিটিতে যেতে হবে, হাতটা ছেড়ে দাও। হাতটা কি আমি ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি? হিরো, এখন তোকে আমি একটু আদর করব। দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিন ভালোই হয়ে যায়, তাই আমি দিনের শুরুটা একটু ভালো করতে চাই। মানে মানে কি এসবের? কি বলছো কি তুমি? আমার হাতটা ছাড়ো আর আমাকে যেতে দাও, তা না হলে আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করব। তোর যা ইচ্ছে তুই তাই কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ বাড়ির সবাই জানে আমি তোকে ভালোবাসি, তাই এই বাড়িতে কেউ কিচ্ছু বলবে না। এই বলে নেহা নীলকে তার কাছে টেনে নেয় আর আলতো করে তার ঠোঁট দুটোতে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তখনই রেগে গিয়ে নীল বলতে থাকে, এই তোমার কি লজ্জা বলতে কিছুই নেই? আমি একটা ছেলে হয়ে তোমার অ্যাভয়েড করছি, তারপরও কেন নির্লজ্জের মতো আবার পিছনে পড়ে আছো? আর সবচাইতে বড় কথা, আমি তোমার নিজের ভাই, নিজের ভাইয়ের সঙ্গে এইসব করতে একটু তোমার রুচিতে বাঁধে না? অসভ্য নির্লজ্জ মেয়ে মানুষ, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করবেও না জানি। এক ঝটকায় নীল হাত সরিয়ে নিল, এরপর সেখান থেকে চলে যায়। নেহা নিজের রুমে বসে কান্না করছিল। তখনই রুমের সামনে দিয়ে যাচ্ছিল নীলের আম্মু। নীলের আম্মু সেটা দেখতে পেয়ে নেহার রুমের ভেতর আসে আর এসেই বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি এখানে বসে আছো আর কান্না করছো কেন? আমি কেন কান্না করছি সেটা তো সবাই জানে, তারপরে আমাকে জিজ্ঞেস করো কেন? হ্যাঁ দেখো না ছোট আম্মু, আমি তোমার ছেলেটাকে ভীষণ ভালোবাসি, আর তোমার ছেলেটা কেন আমাকে ভালোবাসে না? কেন এভাবে আমাকে বারবার অ্যাভয়েড করে? কিসের কমতি আছে আমার? আমি তাকে ভালোবাসি, কেন সে আমাকে ভালোবাসে না? আমার ভালোবাসাটা বোঝে না। তোমাকে কি বলবো সেটা তো আমি নিজেই জানি না। তাছাড়া নীল অন্য একটা মেয়েকে ভালোবাসে, আর তুমি তার নিজের বোন। তোমাকে নিয়ে সে সব কিছু কল্পনা করে না, তাই আমিও তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি ওর পিছন ছেড়ে দাও। আমরা তোমাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, যার সঙ্গে তুমি অনেক সুখে থাকবে। আমি সেই সুখ চাই না যে সুখে নীল আমার পাশে থাকবে না, কারণ ওরা আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, আর ওকে না পাইলে আমার জীবনে আর কাউকেই পাওয়ার দরকার নেই আমার। এই বলে নেহা কান্না করতে করতেই চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। অপরদিকে নীল ততক্ষণে ভার্সিটি পৌঁছে গেছে। ভার্সিটি ক্যাম্পাসে পা রাখতেই রিমি দৌড়ে এসে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, তোমার ফোন কোথায়? আমি সে কখন থেকে তোমাকে ফোন করছি, তুমি ফোন তুলছো না কেন? জানো আমার কতটা টেনশন হচ্ছিল, আমি তো ভাবলাম রাস্তায় হয়তো তোমার কোনো সমস্যা হয়েছে। আসলে নীল রাতের বেলা প্রতিদিন ফোনটা সাইলেন্ট করে ঘুমায়, আর সকালবেলা ভার্সিটি আসার সময় সে ফোনটা অন করে। কিন্তু আজকে নেহার সঙ্গে কথা বলতে বলতেই আর ফোন অন করার কথা মনেই ছিল না, এখনো সাইলেন্টই আছে। তাই সে রিমির করা ফোন দেখতে পায়নি, আর তাই রিমিকে বলে, আই এম সো সরি বেবি, আমার ফোনটা সাইলেন্ট ছিল, তুমি আমাকে কল করেছো সেটা আমি দেখতে পাইনি। আর তাছাড়া জানোই তো বাড়িতে একটা আপদ আছে, এই আপদটার জন্য আর পারছি না, এই ঝামেলাটাকে সহ্য করতেই পারছি না। আমি বুঝি না একটা মেয়ে মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের ভাইকে এবার বিয়ে করতে চায়। যাই হোক, ওর ব্যাপারে কথা বলার কোনো ইন্টারেস্টই নেই আমার। আমি সকালে কিছু না খেয়েই চলে এসেছি তোমার সঙ্গে ব্রেকফাস্ট করবো বলে। আচ্ছা ঠিক আছে চলো, আমিও সকালে কিছু খাইনি, সকালবেলা ঘুম থেকে উঠে মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল। জানি না এই নির্লজ্জ মেয়েটাকে আর কত অপমান করলে আমার পেছন ছাড়বে, এটা কি আমি আর সহ্য করতেই পারছি না। এরপর রিমি নীলের হাত ধরে ক্যান্টিনে চলে যায় আর তারা দুজন একসঙ্গে নাস্তা খায়। তখনই সেখানে নেহা এসে উপস্থিত হয় আর নীলকে দেখে বলে, আরে বাহ, অসাধারণ! প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কত কষ্ট করেও তোকে নাস্তা করানো যায় না, মুখের সামনে আনানোই যায় না, আর বাইরে এসে একটা মেয়ের সাথে ঢলাঢলি করে নাস্তা করতে খুব মজা লাগে না? দেখাবো তোকে, আগে বলেছি আর এখনো বলছি, তুই আমার সব বিষয়ে নাক গলাতে আসবি না, এটা আমার পছন্দ নয়। তুই খুব ভালো করে জানিস, তারপরেও কেন নির্লজ্জ বেহার মতো এগুলো করিস বল? আরে ছাড়ো, ওর সঙ্গে তুমি কেন কথা বলছো? ওর কি লজ্জা ঘৃণা এগুলো কিছু আছে? যদি থাকতো তাহলে তোমার পিছনে এভাবে ঘুরঘুর করতো না, যেখানে জানি তোমার একটা গার্লফ্রেন্ড বিদ্যমান আছে। রিমির কথা শুনে নেহা খুব রেগে গেল আর রাগে রিমির দুগালে 4টা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, নেহাই নির্লজ্জ বেহায়া, আমি তোকে কতবার বলেছি তুই আমার আর নীলের মাঝখানে কথা বলতে আসবি না, এটা আমার পছন্দ নয়। নীলকে আমি ভালোবাসি,
তাকে কখন আর কিভাবে বলবো না বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তুই কথা বলতে আসবি না। এটা তুমি কি করলে? তুমি কেন রিমির গায়ে হাত তুললে? তোমাকে রিমির গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে? তুমি জানো না আমি রিমিকে ভালোবাসি? হ্যাঁ জানি, আর জানি বলেই এটা করছি। কি আছে মেয়েটার মধ্যে যেটা আমার মধ্যে নেই? কি এমন কমতি আছে আমার মধ্যে যেটা ওই মেয়েটার মধ্যে আছে? কেন তুই আমাকে ভালোবাসতে পারিস না? তোমার মাথায় সমস্যা আছে, তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার ট্রিটমেন্ট করা দরকার। চিন্তা করো না, আমি আজকে এই বাড়িতে গিয়ে বড় আব্বুকে বলবো যত দ্রুত সম্ভব তোমাকে কোনো সাইকোলজিস্ট দেখাতে। তা না হলে তোমার অবস্থা যে অবনতি হচ্ছে তাতে খারাপ কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি পাগল হয়ে গেছি। আমি তোকে ভালোবেসে পাগল হয়ে গেছি। তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। তুই যদি আমার জীবনে না আসিস তাহলে আমি বেঁচেও থাকবো না। তাহলে মরে গিয়ে আমাদের উদ্ধার করো। কেন আমাদের ভালোবাসার মধ্যে কাবাবের হাড্ডি হয়ে এসেছো কেন? হ্যাঁ এই মেয়ে, তুই যদি আমাদের দুজনের মাঝখানে একটাও কথা বলেছিস না, তোকে মেরে আমি তক্তা বানিয়ে দেবো। তুই জানিস না আমার সম্পর্কে আমি কি করতে পারি। 100 বার আসবে, কারণ আমি তাকে ভালোবাসি আর তাকে বিয়ে করব। সে আমার হবু স্ত্রী। আমার সব বিষয়ে কথা বলার অধিকার তার আছে, যেটা তোমার নেই। আমার নেই তো কি হয়েছে? বানিয়ে নেবো অধিকার। কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর এই মেয়ে, তোকে শেষবারের মতো আমি বলছি, তোকে যে অনিলের আশেপাশে আর ঘুরঘুর করতে যেন আমি আর না দেখি। এই বলে নেহা নীলের হাত ধরে ক্লাসরুমে টেনে নিয়ে যেতে লাগে আর বলে, ভার্সিটি ছুটি হওয়ার পর আমি এখান থেকে তোকে নিয়ে যাব। আর এই মেয়েটার সঙ্গে যদি তোকে আর একবার দেখেছি আমি, তাহলে এরপর আমি কি করব সেটা কিন্তু তুই কল্পনাও করতে পারবি না। আপু, আমি তোর দুটো পায়ে ধরছি, তুই দয়া করে আমার পেছনটা ছেড়ে দে। আমি তোকে আর সহ্য করতে পারছি না। তুই যদি এইভাবে আমাকে জ্বালাতন করতে থাকিস তাহলে হয়তো আমাকে কিছুদিনের মধ্যেই বৃন্দাবনে চলে যেতে হবে তোর অত্যাচার থেকে রেহাই পেতে। দেখ, আমাকে আর রাগাবি না। আমাকে যথেষ্ট রাগিয়েছিস। এখন যদি আর একটা কথা বলিস তাতে কিন্তু তোর ক্ষতি হবে, এটা আমি তোকে বলে দিলাম। এখন চুপচাপ এখানে বসে থাক আর ক্লাস কর। আমি আসছি ছুটির পরে, তোকে এখান থেকে নিয়ে যাব। আর খবরদার ওই মেয়েটার কাছে যেন তোকে না দেখি। এই বলে নেহা চলে যায় সেখান থেকে। আর অপরদিকে রিমি কান্না করতে করতে ক্লাসরুমে চলে আসে। নীল রিমিকে কান্না করতে দেখে দৌড়ে রিমির কাছে যায় আর বলে, আই এম সো সরি বেবি, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটার জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ নেহাপুর ব্যবহারে তুমি কিছু মনে করো না। মেয়েটার মাথায় সমস্যা আছে। আমি আজকে বাড়ি গিয়ে বড় আব্বুকে সব বলবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তুমি কেন তোমার বাড়ির মানুষকে বলছো না এই মেয়েটাকে ডাক্তার দেখাতে? এই মেয়েটার মাথায় সমস্যা আছে। বেবি, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। আমি আমার বাড়ির মানুষকে সব কিছু বুঝিয়ে বলবো। আর তোমার কি মনে হয় আমি পাগল ছাগল যে মেয়েটাকে বিয়ে করব? কোনোদিনই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ কোনোদিনও আসবে না। সত্যি বলছো তো বাবু? তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কিন্তু আমি মরেই যাব। আরে বেবি, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না। তুমি আমার ছেলে আর তুমি আমারই থাকবে। এরপর রিমির কথাটা নীল ক্লাসমেট কেউ একজন নেহার কান পর্যন্ত পৌঁছে দেয়। আর নেহা এই কথাটা শুনে একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। তখনই নেহা ক্লাসরুমে চলে আসে আর দেখতে পায় নীল আর রিমি দুজন একসঙ্গে বসে হাসাহাসি করে গল্প করছে। এটা দেখে তো নেহার আর সহ্য হচ্ছিল না, তাই তখনই রিমি চুলের মুঠি ধরে বলতে থাকে, তোকে আমি 1000বার না করার পরেও তুই কেন নীলের সাথে এইভাবে ঢলাঢলি করছিস? আর ওর সাথে তুই হাসাহাসি করছিস? হ্যাঁ, তুই কি চাস আমি তোর ইউনিভার্সিটিতে আসা বন্ধ করে দিই? আরে আপু, তুমি এটা কি করছো? তুমি ওকে ছাড়ো, ছাড়ো বলছি। এর পরিণাম কিন্তু ভালো হবে না। তোমায় আগেই বলে দিলাম, ওকে ছেড়ে দাও। আমি তোমাকে শেষবারের মতো বলছি। আমি ছাড়বো না ওকে। ওর কত বড় সাহস, আমি ওকে না করার পরেও ও বারবার তোর কাছে আসে। ও জানে না আমি কি করতে পারি আর কি না করতে পারি? এত বড় সাহস ওর! ওকে ছাড়বে কিনা সেটা বলো। আমি কিন্তু প্রিন্সিপালের কাছে তোমার নামে বিচার দিতে বাধ্য হব। আর আশা করি সেটা তোমার আর আমাদের কারোর জন্যই ভালো হবে না। প্রিন্সিপালের কাছে তুই কি বিচার দিবি? আমি নিজেই যাচ্ছি ওই মেয়েটাকে নিয়ে। এই মেয়েটাকে আমি ভার্সিটি থেকে বের করেই ছাড়বো। এই বলে রিমিকে নেহা চুলের মুঠি ধরে টানতে টানতে প্রিন্সিপালের টেবিলে নিয়ে যায়। আর এদিকে রিমি নিজের চুলের মুঠি ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই নেহার শক্ত হাতের সঙ্গে পেরে উঠছিল না। নেহা আর রিমির এই অবস্থা দেখে প্রিন্সিপাল তো একদমই অবাক। তিনি নেহাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার? কি হয়েছে তোমাদের মধ্যে?
তুমি রিমির চুলের মুঠি ধরে কেন আছো? ওকে ছাড়ো, তারপর বলো আমাকে কি হয়েছে। এটা ভার্সিটি নাকি প্রেম করার জায়গা? আমি আপনার কাছে এইটাই জানতে চাই, প্লিজ আমাকে উত্তরটা দিন। আমি তোমার কথার আগা গোড়া কিছুই বুঝতে পারছি না নেহা। প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো আর আমাকে সবকিছু খুলে বলো কি হয়েছে। এরপর নেহা নিজেকে শান্ত করার চেষ্টা করে, একটা চেয়ার টেনে বসে পড়ে। তখনই নীল সেখানে এসে উপস্থিত হয় আর প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করে, স্যার, আপনার ভার্সিটির স্টুডেন্টদের মাথা খারাপ হয়ে গেছে। আপনি দয়া করে তাদের মেন্টাল ট্রিটমেন্ট করানোর বন্দোবস্ত করুন। তা না হলে হয়তো আপনার ভার্সিটির পড়াশোনা করার জায়গা বদলে মেন্টাল হসপিটালে পরিণত হবে। তোমরা দয়া করে খুলে বলবে আমাকে অ্যাকচুয়ালি কি হয়েছে, কেন তোমরা এমন করছো? আমি তোমাদের হেয়ালিপনা আর সহ্য করতে পারছি না। নেহা, কি হয়েছে বলো তো আমাকে। স্যার, এই মেয়েটা মানে রিমি, সেই নীলের সঙ্গে প্রেম করে ভার্সিটিতে ঢলাঢলি করে। এসব আমার সহ্য হয় না। তাছাড়া নীলকে আমি ভালোবাসি। আমার ভালোবাসার মানুষকে আমার চোখের সামনে আরেকজন স্পর্শ করবে, সেগুলো আমি দেখতে পারবো না। নেহা, আমার তো মনে হচ্ছে সত্যি তোমার মাথায় সমস্যা হয়েছে। নীল তোমার আপন চাচাতো ভাই, সে তোমার ভালোবাসার মানুষ হয় কি করে? ভাই বোন কখনো প্রেম ভালোবাসার মতো সম্পর্ক হয় না। আমি আজকে তোমার বাবার সঙ্গে কথা বলবো আর তোমাকে যত দ্রুত সম্ভব একজন সাইকোলজিস্ট স্পেশালিস্ট দেখাতে বলবো। তাতে কোনো লাভ হবে না, যার কারণ আমার বাড়ির সবাই জানে আমি নীলকে কতটা ভালোবাসি, আর তাকে ছাড়া আমার লাইফ ইম্পসিবল। তাই আমি সবাইকেই বলে দিয়েছি, আমি বিয়ে করলে নীলকেই করব, অন্য কাউকে করব না। স্যার, আশা করি আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি দয়া করে আজকে বড় আব্বুর সাথে কথা বলবেন আর বড় আব্বুকে বলে দেবেন উনি যেন নিজের মেয়ের যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট করার বন্দোবস্ত করেন। স্যার, এটা কি কখনো হয়েছে বা আপনি শুনেছেন যে আপন ভাই বোনের প্রেম ভালোবাসার মতো সম্পর্ক হয়? শোনেননি তো? হ্যাঁ, সেটাই তো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি নেহার আব্বুর সঙ্গে কথা বলি, তারপর দেখি উনি আমাকে কি বলেন। আর নেহা, তুমি যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক নয়। ওরা প্রেম করছে, করুক না। তোমার ছোট ভাই, আমার তো ওকে সাহায্য করা প্রয়োজন, আর সেখানে কিনা তুমি ওদের প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছ। প্রিন্সিপাল স্যারের এমন কথায় নেহা আরো রেগে যায় আর রাগে গজগজ করতে করতে বলে, স্যার প্লিজ আমার মাথা গরম করবে না, এসব কথা আমার সামনে আর কখনোই বলবে না। আপনি টিচার হয়ে কি করে আপনার স্টুডেন্টকে প্রেম করতে লাগিয়ে দিয়েছেন সেটাই তো আমি বুঝি না। যাই হোক, আপনার সঙ্গে আমার কোনো কথা বলার দরকার নেই। এরপর নেহা প্রিন্সিপাল স্যারের রুম থেকে চলে আসে আর তখনই নীল আর রিমিকে উদ্দেশ্য করে প্রিন্সিপাল বলে, শোনো, তোমাদের দুজনকে বলছি, ভার্সিটি পড়াশোনা করার জায়গা, প্রেম করার জায়গা নয়। তোমাদের দুজনের মধ্যে যদি কোনো রিলেশন থেকেও থাকে তাহলে তোমরা সেটা বাইরে কন্টিনিউ করবে, ভার্সিটির ভিতরে নয়। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আর নেহার আব্বুর সঙ্গে আমি আজকেই কথা বলবো, দেখি কি করা যায়। ওকে স্যার, থ্যাংক ইউ। রিমি, চলো। এরপর নীল রিমি প্রিন্সিপালের রুম থেকে চলে গেল। দুপুরে প্রিন্সিপাল নেহার আব্বুকে ফোন করে সবকিছুই খুলে বলে আর সব শুনে প্রিন্সিপাল স্যারকে বলে, আমি কি করব স্যার? সেটা আপনি নিজে আমাকে বলুন না। আমি তো আমার মেয়েটাকে অনেক বোঝাচ্ছি, কিন্তু কোনোভাবেই বুঝছে না। আপনার কি মনে হয় আমি বাবা হয়ে আমার মেয়েকে আমার ছোট ভাইয়ের ছেলের সঙ্গে প্রেম করতে লেলিয়ে দিয়েছি? কখনোই না। নেহা আমার একমাত্র মেয়ে, তাকে আমি একটু বেশি আদর যত্ন করে বড় করেছি। সে কোনো কিছু চাওয়ার আগেই সেটা আমি তার সামনে হাজির করেছি। তাই আমার মেয়েটা একটু বেখেয়ালি আর একরোগা হয়ে গেছে, কিন্তু তারপরও এই বিষয়টা যখন থেকে আমাদের সামনে এসেছে তখন থেকে আমি মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই বোঝাতে পারছি না। বুঝতে পেরেছি বিষয়টা। আসলে সমস্যাটা হয়েছে নীল অন্য একটা মেয়েকে ভালোবাসে আর ওই মেয়েটাও নীলকে ভালোবাসে। এখন দেখুন, পুরোটাই আপনাদের পারিবারিক ব্যাপার। আপনারা কি করবেন না করবেন সেটা আপনারা ভেবে দেখুন। হ্যাঁ, সেটা যাই হোক, দোয়া করবেন যেন যা হয় ভালোই হয়, খারাপ কিছু যেন না হয় ওদের সঙ্গে। এরপর নেহার বাবা ফোনটা কেটে দিয়ে চিন্তা করতে থাকে কিভাবে কি করা যায়। আসলে পরিবারে কেউ চায় না এই বিষয়টা নিয়ে এগোতে, কারণ আপন ভাই বোনের কোনো সম্পর্ক হলে সেটা নিয়ে এলাকা অনেক কানাঘুষা হবে আর তাদের পরিবারকে অনেক মানুষের অনেক কথাই সম্মুখীন হতে হবে। কিন্তু এভাবে কি করা যায় সেটাই নিজের কেবিনে বসে চিন্তা করছিল নেহার বাবা। এদিকে দেখতে দেখতে ভার্সিটির ছুটির সময় হয়ে গেল। নীলা আর রিমি দুজনে একসঙ্গে ক্লাসরুম থেকে বের হচ্ছিল হাত ধরে। তখনই নেহা সেখানে চলে আসে আর তাদের দুজনকে একসঙ্গে দেখে আবারও রেগে যায়। নীল,
ওর হাতটা ছাড় আর আমার সঙ্গে চল। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে, তুই আমার সঙ্গে যাবি। তুমি গাড়িতে করে বাড়িতে চলে যাও, আমার ফিরতে একটু দেরি হবে। আমি রিমিকে নিয়ে একটু ঘুরতে যাব। আমার মনটা ভালো নেই, দয়া করে আমাকে বিরক্ত করো না। কেন, কি হয়েছে আবার তোর মনে? আর তোর যদি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমি তোকে নিয়ে যাব। তুই ওই মেয়েটার সঙ্গে কেন যাবি? আমি কোনোভাবেই তোকে ওই মেয়েটার সঙ্গে কোথাও যেতে দেব না। আমি নিজেই তোকে নিয়ে যাব। আমি তোমার দুটো পায়ে ধরছি, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। আমি আর এসব সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে মুক্তি দাও, আমাকে একটু আমার মতো করে থাকতে দাও। এই বলে নীল রিমির হাত ধরে সেখান থেকে চলে যায়। আর নেহা রাগ করে বাড়িতে চলে আসে আর নিজের রুমে বসে কান্না করতে থাকে। তখনই তার বাবা তার রুমে আসে। কি ব্যাপার মামনি, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আবার ভালোবাসায় তো কোনো দোষ নেই, তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি? আমি তো নীলকে প্রচন্ড ভালোবাসি। নীল কেন আমার ভালোবাসা মেনে নিতে পারছে না? কেন বারবার আমাকে এভাবে অ্যাভয়েড করে চলে যাচ্ছে? কেন, কি সমস্যা আমার? এসব কথা বাদ দাও মা, চল না আমরা কোথাও থেকে ঘুরে আসি। আমার কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না, আমি এখানেই ভালো আছি। দয়া করে আমাকে এইসব বলতে এসো না। পারলে আমাকে এটা বলে দাও যে আমি কি করলে নীলকে আমার আমার করে পেতে পারি। দেখ মা, আমি তো তোমার বাবা, তুমি আমাকে একটু বিশ্বাস করো তো। তোমার খারাপ কিছু হোক সেটা আমি কখনোই চাইবো না, তাই আমি তোমাকে একটা কথা বলবো। নীলকে ছেড়ে দেওয়া ছাড়া তুমি আমাকে যা বলবে আমি তাই করব, তাই শুনবো। কিন্তু দয়া করে নীলকে ছেড়ে দিতে বলো না, কারণ নীলকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। তুমি কি চাও আমি মরে যাই? এমন কেন বলছিস? তুই আমাদের একমাত্র সন্তান, তুই ছাড়া পৃথিবীতে আমাদের আর কেউ নেই। আমরা কি নিয়ে বাঁচবো? কিন্তু মা দেখ, একটা কথা তোকে বলি, নীল তোকে ভালোবাসে না। কেন তুই নীলের পিছনে পড়ে আছিস বল না? পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছে যে তোকে তোর চাইতে চাইতে ছোট একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করতে হবে? এমনটা নয় রে মা, তুই দয়া করে নীলকে ভুলে যা। আমরা তোকে নীলের চাইতেও ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দিব। তুই আমার উপর একটু ভরসা রাখ, দেখ তুই ঠকবি না, ভালো কিছুই হবে তোর সঙ্গে। আব্বু, তুমি মুখটা বন্ধ করে আমার রুম থেকে চলে যাও। আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করতে চাই না, কারণ তুমি আমার বাবা। এরপর নেহার আব্বু বুঝতে পারে নেহা রেগে গেছে, তাই সে তার রুমে চলে যায়। এদিকে নেহা কান্না করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু নীল এখনো বাসায় ফেরেনি। নেহা নিজের রুম থেকে বের হয়ে নীলকে খুঁজলো, কিন্তু সারা বাড়ি খুঁজেও কোথাও পেল না। তাই সে নীলের আম্মুর রুমে গেল নীলকে খুঁজতে। ছোট আম্মু, নীল কোথায়? এখনো বাড়িতে আসেনি? না, সে তো এখনো বাড়িতে আসেনি। কোথায় গেছে ছেলেটা সেটাও তো বুঝতে পারছি না। কখন থেকে ফোন করছি কিন্তু ফোন সুইচ অফ বলছে। কি বলছো তুমি এটা? আমাকে আরো আগে বলোনি কেন? আমি খুঁজে নিয়ে আসতেছি। এই বলে নেহা ড্রয়িং রুমে চলে আসে, আর তখনই ল্যান্ডলাইনে একটা ফোন আসে। নেহা দৌড়ে গিয়ে ফোনটা রিসিভ করে, কিন্তু ফোনটা রিসিভ করার পর অপর পাশ থেকে যেটা শুনতে পেল সেটা শোনার জন্য বাড়ির কেউই প্রস্তুত ছিল না। আসসালামু আলাইকুম, এটা কি নীল চৌধুরীর বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা নীল চৌধুরীর বাড়ি। আপনি কে আর কেন ফোন করেছেন? আমি সিটি হসপিটাল থেকে বলছি। এই ছেলেটাকে একটু আগে আমাদের হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটার অবস্থা খুব খারাপ। আপনাদের ফ্যামিলির বড় কাউকে বিষয়টা জানান আর এক্ষুনি হসপিটালে চলে আসুন। এই ছেলেটার অবস্থা খুবই খারাপ। এসব আপনি কি বলছেন? আমি তো বিশ্বাস করতে পারছি না। আপনি প্লিজ ওর ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করুন, আমরা এক্ষুনি আসছি। এরপর নেহা বাড়ির সবাইকে ডেকে বলে সবাই রেডি হতে চলেছে, আর নেহা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালে। নেহা হসপিটালে এসে দেখতে পায় নীলকে ওটিতে নেওয়া হয়েছে। গাড়ির চাকা তার পায়ের উপর দিয়ে গেছে, একটা পা পুরোপুরি ভেঙে গুঁড়ো হয়ে গেছে, তাই ওটা অপারেশন করা হচ্ছে। নেহা তখন কান্না করতে থাকে। সামনে বসে তখন তাদের বাড়ির সবাই চলে আসে, সবাই অপেক্ষা করছে। তখনই ডাক্তার ওটি থেকে বের হয়, কিছু একটা জানাবে ওটি থেকে বের হয়ে আসে। আর নেহা তখন দৌড়ে ডক্টরকে জিজ্ঞাসা করে, ডক্টর, নীলের এখন কি অবস্থা? ও কেমন আছে? ও পা ঠিক হয়ে যাবে তো? সমস্যা হবে তো? প্লিজ ডাক্তার বলুন না প্লিজ। প্লিজ আপনি শান্ত হন। রোগীর অবস্থা এখন মোটামুটি ভালো, অপারেশন করা হয়েছে, তবে ওকে 6 মাস পুরো বেড রেস্ট থাকতে হবে, কারণ পায়ের হাড়গুলো
খুব বাজেভাবে ভেঙে গিয়েছে, জোড়া লাগতে একটু সময় লাগবে। এই বলে ডক্টর সেখান থেকে চলে গেল। আর এদিকে নেহা তখনও সেখানে বসে কান্না করেই চলেছে। ফ্যামিলি সবাই তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে বোঝাতে পারছে না। সে একই কথা, ওই মেয়েটার জন্য এসব কিছু হয়েছে। ওই মেয়েটাকে হাতের নাগালে পেলে ওর চুলের মুঠি ধরে ওকে পেটাবো। এদিকে নীলকে কেবিনে শিফট করা হয়েছে, কিন্তু এখনো জ্ঞান ফিরেনি। তার নেহা তার মাথার কাছে বসে আছে আর অপেক্ষা করছে কখন নীলের জ্ঞান ফিরবে। আর নীলের চোখ মেলে তাকাবে। দেখতে দেখতে 12 ঘন্টা সময় কেটে গেল, এখনো নীলের জ্ঞান ফিরছে না। তাই নেহা ডক্টরের কাছে যায় আর ডক্টরকে বলে, কি ব্যাপার ডাক্তার, 12 ঘন্টা সময় হয়ে গেল কিন্তু আমার নিজের এখনো জ্ঞান ফিরলো না। আপনি আপনি প্লিজ ওর জ্ঞানটা ফেরানোর চেষ্টা করুন, তাড়াতাড়ি করে প্লিজ জ্ঞানটা ফিরিয়ে আনুন। দেখুন, আমাদের যা করার আমরা তাই করেছি, আমাদের আপনার বলে দিতে হবে না। আমরা কখন কোনটা করব এটা আমরা আপনার চেয়ে ভালো জানি। আপনি শান্ত হয়ে কিছুক্ষণ বসুন, এর মাঝে রোগীর জ্ঞান ফিরে আসবে। আসলে এত বড় একটা অপারেশন হয়েছে, তাই জ্ঞান ফিরতে একটু তো সময় লাগবে। এরপর নেহা সেখান থেকে চলে আসে আর নীলের পাশে বসে থাকে। ডক্টরের কেবিন থেকে আসার প্রায় 1 ঘন্টা পর নীল আস্তে আস্তে নিজের চোখ দুটো খুলে। আর সেটা দেখে নেহা চিৎকার করে নীলকে বলতে লাগলো, তোকে আমি কতবার বলেছি ওই মেয়েটার সঙ্গে না যেতে? তুই যদি আমার কথা শুনতি তাহলে কি আজ তোর সঙ্গে এটা হতো? তুই কেন আমার কথা শুনলি না বলতো আমাকে? আরে আরে, আপনি এটা কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছেলেটার মাত্র জ্ঞান ফিরেছে আর আপনি এক্ষুনি ছেলেটাকে এত টেস্ট নিচ্ছেন কেন? আপনি প্লিজ এখান থেকে বের হয়ে যান আর ওকে একটু একা থাকতে দিন। শোন, আমাদের দুজনের মধ্যে কেউ কথা বলুক সেটা আমার একদম পছন্দ নয়। তুই এখান থেকে বের হয়ে চলে যা আর আমাদের দুজনকে আমাদের মতো থাকতে দে। দেখুন, এটা হসপিটাল, এটা আপনার বাড়ি নয়। এখানে আপনার হুকুম চলবে না। এখানে আমরা যেভাবে চাইবো সেভাবেই চলবে। আর আমাদেরকে রোগী যাতে ভালো থাকে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় খেয়াল রাখতে হবে। তাই আপনাকে শেষবারের মতো বলছি, আপনি প্লিজ বাইরে যান, রোগীকে একটু একা থাকতে দিন। তা না হলে কিন্তু আমরা রোগীর কেবিনে কাউকে আসতে দেব না। এরপর নার্স ডাক্তারকে ডেকে আনে আর ডক্টর নেহাকে বলে, হ্যাঁ ম্যাডাম, নার্স একদম ঠিক কথাই বলেছে। আপনি প্লিজ বাইরে গিয়ে বসুন। এমন অবস্থায় রোগীকে মানসিক চাপ দিবেন না, তাহলে ভালোর পরিবর্তে খারাপ হতে পারে। আর আমাদের সব সময় রোগীর ভালো দিকটাই দেখতে হবে, তাই প্লিজ আপনি বাইরে গিয়ে বসুন। নেহা তখন কোন রকম নিজের রাগ কন্ট্রোল করে বাইরে গিয়ে বসে। আর এদিকে ডাক্তার নীলকে চেক আপ করে চলে যায়। দেখতে দেখতে 1 সপ্তাহ সময় কেটে গেল। নীলকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। সেদিন হঠাৎই নীল তার আম্মুকে বলে, কি ব্যাপার আম্মু, তোমাদের সবাইকে দেখছি কিন্তু রিমিকে দেখছি না। রিমি কি একবারও আমার সঙ্গে দেখা করতে আসেনি? তোমার এখন নিজেকে নিয়ে চিন্তা করার সময়, অন্যকে নিয়ে চিন্তা করার সময় নয়। এসেছিল তোমার সঙ্গে দেখা করতে। এখন তুমি বিশ্রাম নাও, বাড়ি ফিরলে তুমি সুস্থ হলে সব তোমাকে বলবো। কি হয়েছে প্লিজ আমাকে বলো না। আমার তো রিমির জন্য অনেক মন খারাপ লাগছে। আমি রিমিকে খুব মিস করছি, প্লিজ আমাকে খুলে বলো। আসলে রিমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু নেহা তাকে ভিতরে ঢুকতেই দেয়নি। তার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে, যার কারণে মেয়েটা বাধ্য হয়ে এখান থেকে চলে গিয়েছে কান্না করতে করতে। আর আমাকে বলে গিয়েছে, তুই সুস্থ হলে যদি তার প্রতি তোর কোনো মায়া কাজ করে বা তাকে যদি কোনো একদিনও তুই ভালোবেসে থাকিস, তাহলে তার কাছে যেতে। সে আর কোনো দিন এখানে আসবে না। দেখলে তো তোমাদের সামনে এই মেয়েটাকে কি করলো। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না, আমার আর সহ্য হচ্ছে না। আমি কিন্তু বাড়িঘর সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যাব, কারণ এই মেয়েটা যা করছে সব ধৈর্য সীমার বাইরে। দেখতেই তো পাচ্ছি, কিন্তু কি করব বল, সে তো আমাদের বাড়ির মেয়ে, তার সঙ্গে তো আর আমরা খারাপ আচরণ করতে পারি না। ঠিক আছে, তুই এ ব্যাপারে কোনো চিন্তা করিস না। আগে তুই সুস্থ হওয়াটা সবচাইতে জরুরি, তারপর কি হয় ভেবে দেখা যাবে। এরপর চলে গেল আরো 2 থেকে 3 দিন। এদিকে নীলকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। নীল এখন একা একা চলাফেরা করতে পারে না, তাকে সাহায্য করার জন্য একজন মানুষ প্রয়োজন। তাই নীলের আম্মু একজন নার্স রাখতে চেয়েছিল, কিন্তু নেহা সেটা রাখতে দেয়নি। সে সবাইকে পরিষ্কার করে বলে দিয়েছে, নীলের সেবা যত্ন যা করতে হয় সব আমি করব। সে সবকিছু করার জন্য বাড়িতে
অনেক মানুষ আছে, বাইরের কোনো মানুষ আনার তো কোনো প্রয়োজন নেই। নীল আমার হবু হাজবেন্ড, তার সমস্ত সেবা যত্ন আমি নিজের হাতেই করতে চাই। এটা যদি কারোর আপত্তি থাকে, সে তার নিজের চোখ বন্ধ করে রাখতে পারে। তখনই নেহাকে বাড়ির কেউ আর কিছুই বলেনি, কিন্তু নীল এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছিল না। সে বারবার নেহাকে বলছিল, আপু প্লিজ, এবার তুমি আমাকে মুক্তি দাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে একটা ছেলেকে বিয়ে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। চুপচাপ এখানে শুয়ে থাক, একটাও কথা বলবি না। তোকে আমি কোনোদিনও বলেছি আমি বাইরের কোনো ছেলেকে বিয়ে করব? বলিনি তো। আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করব, আর এই বাড়িতে থেকে যাব। আর এখন তো এই সব কিছু চিন্তা করার সময় নয়। এখন তুই অসুস্থ, আগে কিভাবে সুস্থ হবি সেটা চিন্তা কর। আমার চিন্তা আমি খুব ভালো করেই করতে পারি, সেই সব চিন্তা তোমাকে করতে আমি বলিনি। তুমি দয়া করে আমাকে মুক্তি দাও। তুমি সেদিন হসপিটালে কেন রিমির সঙ্গে এইরকম ব্যবহার করেছো? জানো মেয়েটা কতটা কষ্ট পেয়েছে? সেসব কিছু জানার বা জানতে চাওয়ার কোনো আগ্রহই আমার নেই, কারণ আমি তোকে ভালোবাসি। আর আমার ভালোবাসার মধ্যে আমি আরেকটা মেয়েকে কেন ঢুকতে দেব? এটা আমি কোনোদিনও করব না। একটা কথা তুই মাথায় রাখবি, মেয়েরা সবকিছু পারলেও নিজের ভালোবাসার ভাগ কাউকে দিতে পারে না, তাই আমিও পারবো না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এরপর নীল একটা নতুন ফোন কিনলো, আর রিমির নাম্বার তার মুখস্থ ছিল, তাই সে রিমিকে ফোন দিল। অপরিচিত থাকায় ফোনটা তুলছিল না। টানা 2-3টা কল দেওয়ার পর রিমি ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রিমি, আমি নীল বলছি। আজ বিকেলে একবার তুমি আমাদের বাড়িতে আসো তো। আমি তোমাদের বাড়িতে কিভাবে আসবো? তোমাদের বাড়িতে তো একটা বিনা বেতনে সিকিউরিটি গার্ড রাখা আছে। ওই মেয়েটার তো কোনোভাবেই আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। আমি কিভাবে আসবো বলো তুমি আমাকে? তুমি আসবে কিনা সেটা বলো, বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আসবো। কিন্তু ওই মেয়েটা যদি আমায় বাড়িতে ঢুকতে না দেয় তাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম। কারণ ওই মেয়েটাকে আমি আগেও সহ্য করতে পারিনি, আর এখনো সহ্য করতেই পারি না। এরপর ফোনটা কেটে দেয়, আর নীল তার আম্মুকে নিজের রুমে ডেকে বল, আম্মু রিমি আজ আমাদের বাড়িতে আসবে আমার সঙ্গে কথা বলতে। নেহা আপুকে তুমি বলে দিও আজ যেন রিমির সঙ্গে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ না করে। আজকেও রিমির সাথে খারাপ আচরণ করে তাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না, এটা তুমি ওকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। কিন্তু বেশি চাপ নিস না, তাহলে কিন্তু তোর জন্য খারাপ হবে। এই কথাটা আমাকে না বলে ওই মেয়েটাকে বলে দাও, যাতে সে আমাকে বেশি চাপ না দেয়, তাহলে কিন্তু আমি খারাপ কিছু করে বসবো। এখন আর আমি এসব সহ্য করতে পারছি না, আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমি কখন কি করে বেশি তার কিন্তু কোনো ঠিক নেই। এই কথাগুলো পাশে দাঁড়িয়ে শুনছিল নেহা। আর কথা শেষ হলে নেহা রুমে প্রবেশ করে আর নীলকে বলে, যখন আমাকে এতই অপছন্দ, তাহলে থাকবো না আমি। সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই তো রিমিকে নিয়েই থাকতে চাস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বাড়ির সম্পদ যা আছে সব আমি তোর নামে লিখে দিয়ে যাব, যাতে কোনোদিন অন্য কেউ এই সম্পদে ভাগ বসাতে না আসে। কারণ আমার বাবার যা সম্পত্তি রয়েছে সবকিছু তো আমার বাবা আমার নামেই লিখে দিয়েছে। তাই হয়তো আমার মারা যাওয়ার পরে অন্য কেউ এখানে ভাগ বসাতে আসতে পারে, কিন্তু আমি সেটা হতে দেবো না। কারণ আমি যে তোকে ভালোবাসি, আমি চাই না আমি যাওয়ার পরে সবকিছুর মধ্যে অন্য কেউ বসুক। এই মেয়ে শোন, তোর এই সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তোর সম্পত্তি তুই যা ইচ্ছে তাই করতে পারিস। আমার বাবার কি কম কিছু আছে নাকি? শুধুমাত্র জয়েন্ট ফ্যামিলিতে থাকে বলে তোকে এতদিন সহ্য করেছি, এখন আর তোকে সহ্য করব না। তুই দয়া করে আমার চোখের সামনে থেকে চলে যা। মন চাইলেও জাহান্নামে যেতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার চোখের সামনে থেকে সর। আহা নীল, আর কথা বলিস না, তুই নিজেকে একটু শান্ত রাখ। আমি দেখছি এই বিষয়টা। আমি রিমিকে তোর কাছে নিয়ে আসব, কেউ কিছু করতে পারবে না। তুই আমার উপর ভরসা রাখ, তুই আমার ছেলে, আমি তোর জন্য সব করতে পারি। আর তোর ভালোবাসা ভালো থাকার জন্য আমার যেটা করতে হয় আমি সেটাই করব, তুই কোনো চিন্তা করিস না। ছোট আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছ। নীলকে আমি খুব ভালোবাসি, আর আমি আমার ভালোবাসার জন্য সব কিছুই করতে পারি। তাই আমি তোমার ছেলেকে মুক্ত করে দিয়ে গেলাম সারা জীবনের জন্য। আর তোমাদের কেউ আর কোনোদিনও বিরক্ত করবো না। আর না নীল, তুই খুব ভালো থাকিস,
অনেক শুভকামনা থাকবে তোর জন্য। আমি যেখানেই থাকি না কেন, যদি বেঁচে থাকি তাহলে মৃত্যুর শেষ পর্যন্ত তোর জন্য শুভকামনা করে যাব। আর আমার কোনো দরকার নেই তোর শুভকামনার। তুই এখন এখান থেকে চলে যা, এটাই আমি চাই, কারণ আমি অসহ্য হয়ে গেছি, আর তোকে সহ্য করতে পারছি না। নেহা তখন কান্না করতে করতে সেখান থেকে নিজের রুমে চলে যায় আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। তখনই নেহার আব্বু সেখানে চলে আসে আর নেহাকে বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুই কি কোথাও বসে আছিস নাকি? আর তোর চোখ দুটো ভেজা কেন? তুই কি কান্না করছিস? না বাবা, আমি কান্না করবো কেন? একদমই কান্না করিনি। তোমাদের একটা কথা বলার আছে। আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে গেলে তোমরা কেউ আমাকে কোনোদিনও খুঁজে পাবে না। আর সবচাইতে বড় কথা, নীল আমাকে সহ্য করতে পারে না। যেখানে আমার ভালোবাসার মানুষটা আমাকে সহ্য করতে পারে না, সেখানে আমি থাকবো না। তুই চলে যাচ্ছি। আরে ভাই, এইসব তুই কি বুঝিস? এইসব তুই কেন করছিস? কোথায় যাবি? তুই আমাদের একমাত্র সন্তান, তোকে ছাড়া আমরা কি করে থাকবো বল? সেটা একবার ভেবে দেখেছিস? নীলকে তুই ভুলে যা বলছি। আমরা দেখে শুনে একটা ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব, যেখানে তুই খুব ভালো থাকবি। চাই না আমার সে ভালো থাকা, যে ভালো থাকায় আমার ভালোবাসার মানুষটা থাকবে না। সে ভালো থাকা আমার চাই না। তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাইনি, কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে গেল যে আমি এটা করতে বাধ্য হলাম। এরপর নেহা তার সবকিছু বুঝিয়ে নীল আর নেহার আব্বুকে বলে, আর একটা বিষয়ের জন্য আমাকে ক্ষমা করে দিও। তোমার সমস্ত টাকা পয়সা, অর্থ সম্পদ আমার নামে লিখে দিয়েছো, আর আমি সেই সব কিছু লিখে দিয়ে যাচ্ছি নীলকে। এই বিষয়ে কিন্তু কোনো কথা নীলকে কখনোই বলবে না, কারণ সে কিন্তু নিজের থেকে আমার কাছে সবকিছু চাইনি। আমি নিজে ইচ্ছা করে সবকিছু তাকে দিয়ে যাচ্ছি, আর আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি যতটুকু পড়াশোনা করেছি সেটুকু দিয়ে কোথাও না কোথাও একটা চাকরি পেয়ে যাব, আর সেটা দিয়ে আমি চলে যেতে পারবো। সবকিছু বুঝিয়ে নীল আর নেহার আব্বা তার আব্বুকে বলে। এরপর নিজের রুম থেকে বের হয়ে সোজা নীলের রুমে চলে গেল আর নীলকে এক নজর দেখে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে এলো আর রিমি নীলদের বাড়িতেও চলে আসে। কি ব্যাপার নীল, তোমাদের বাড়িতে বিনা বেতনে সিকিউরিটি গার্ডকে কোথাও দেখতেই পাচ্ছি না যে? একটা খুশির খবর আছে তোমার জন্য। আপরটা আমাদের বাড়ি থেকে চলে গেছে, ফিরে আসবে না বলে গেছে। না আসে তাহলে তো ভালো, তুমি আর আমি সুখী শান্তিতে বাড়িতে থাকতে পারবো। কি বলছো তুমি? আমি তোমার কোনো কথাই বুঝতেই পারছি না। কি হয়েছে ঘুরে বলো আমাকে। তখনই নীলের আম্মু সেখানে আসে, রিমিকে বলে, আসলে নেহাই বাড়ি ছেড়ে চলে গেছে, বলেছে জীবনে আর কোনোদিনও এই বাড়িতে ফিরবে না, আর তার নামের সমস্ত অর্থ সম্পদ নীলের নামে করে দিয়েছে। আপনি সত্যি বলছেন আন্টি? জানে না আমার কতটা খুশি লাগছে এই কথাটা শুনে। হ্যাঁ, তো আপদটা বিদায় হয়েছে, আর সেই সঙ্গে তার সমস্ত অর্থ সম্পদ মিলি নামে লিখে দিয়ে গেছে। এর চাইতেই খুশির খবর তো আর কোনো আমার জীবনে কিছুই হতেই পারে না। লাভ ইউ নীল, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি আজকে এই বাড়িতে তোমার কথা বলবো এবং যত দ্রুত সম্ভব আমাদের বিয়ের কাজটা সেরেই ফেলবো। রিমি ঠিক কথাই বলেছে, এখন আর দেরি করা চলবে না। যত দ্রুত সম্ভব তোমাকে তোমার ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে হবে, কারণ এটাই সুযোগ। নেহা এখন এ বাড়িতে নেই, তাই কোনো বাধা আসার সম্ভাবনাও নেই। এরপর নীল আর তার আম্মু সেখান থেকে চলে গেল। নীল আর রিমি দুজনেই কথা বলতে থাকে। এভাবে আস্তে আস্তে কিছু দিন কেটে গেল। আম্মু, এখন তো আমি মোটামুটি সুস্থ আর একা একা হাঁটাচলা করতে পারছি। তুমি কি আবার ফ্যামিলির সবার কাছে রিমির ব্যাপারে কথা বলেছিলে? হ্যাঁ, আমি সবার সঙ্গে সব কিছু বলে রেখেছি। তোমার আবু বলেছে তুমি একটু সুস্থ হলেই রিমিদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমি তো এখন সুস্থই, তাহলে আব্বুকে বলো আগামীকাল বাড়িতে যাওয়ার জন্য। আমি আজকে রিমিকে ফোন দিয়ে বলে দেব। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে নীলার মা তার রুম থেকে বের হয়ে চলে যায়। আর সেদিন বিকেলবেলায় সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তখনই তিনি কথাটা উপস্থাপন করে। কথাটা শোনা মাত্রই নেহার আব্বু বলে, তোদের যা ইচ্ছা তাই করো, এতে আমার না যেন কোনো আগ্রহ না আছে, আমার কোনো ইচ্ছা। কারণ আমার মেয়েটা ভালোবেসেছিল, কোনো অপরাধ করেনি, যার কারণে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো। তাই আমি তোমাদের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ভাইজান,
আপনি এভাবে কেন বলছেন? আপনি তো নিজেও জানেন আপন চাচাতো ভাই বোনের সম্পর্কটা সমাজ কিভাবে নেয়। তাই আমরা এরকমটা করেছি। কিন্তু একটা কথা আপনার মনে রাখা উচিত, আপনার মেয়েকে কিন্তু আমরা কিংবা আমাদের ছেলে কেউ তার সম্পদ আমাদের ছেলের নামে লিখে দিতে বলিনি। আপনার মেয়ে ইচ্ছে করে এটা করেছে। আর অর্থ সম্পত্তি আমাদেরও যথেষ্ট ছিল। তাই আমি বলি, আপনার মেয়ে এ বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আপনি আমাদেরকে দায়ী করে কোনো কথা বলবেন না। আরে না, আমি তোমাদেরকে দায়ী করে কথা বলতে যাব কেন? আমি কি বোবা নাকি আমি তোমাদের কথা শুনতে যাব? একদমই নয়। আমি শুধু আমার ভাগ্যের কথা বলছি। এমন ভাগ্য নিয়ে জন্মেছিলাম যে মেয়েটাকে বিয়ে পর্যন্ত দিতে পারলাম না। আর মেয়েটা আমাদের ছেড়ে দূরে চলে গেল। কোথায় গেছে জানিও না। আর আমাদের সাথে কোনো যোগাযোগও করছে না। তোমার মেয়ের জন্য আমি আমার ভালোবাসাকে যে নিজের করে পাচ্ছিলাম না, তাতে তোমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু তোমাদের মেয়ে এই বাড়ি থেকে চলে যাওয়াতে এত কথা কেন? সে মেয়ে মানুষ আজ না হোক কাল তো তাকে বাড়ি থেকে চলে যেতেই হবে, কারণ তাকে তো বিয়ে দিতেই হতো। তাছাড়া আমি কিন্তু এখনো তোমাদের সম্পদে হস্তক্ষেপ করিনি, আর করার ইচ্ছেও নেই। যাই হোক, আগামীকাল আমরা সবাই রিমিদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। এখন তুমি যাবে কিনা সেটা বলো। না, তোমরা যাচ্ছ, যা আমি যেতে পারবো না। আর যাওয়ার কোনো আগ্রহ নেই। এরপর আর কোনো কথা হলো না। এর পরের দিন দুপুরবেলায় নীল তার বাবা আর রিমিদের বাড়িতে উপস্থিত হয়। আর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের ডেটও ফিক্সড হয়ে যায়। সেদিন নীলের মা রিমিকে একটা আংটি পরিয়ে এঙ্গেজমেন্ট করিয়ে আসে। বিয়ের দিনদারি ঘনিয়ে আসছিল, আর মাত্র 15 দিন বাকি। তাই বিয়ের সমস্ত কেনাকাটা শুরু হয়ে গেছিল। নীল রিমির পছন্দ মতোই সবকিছু রিমিকে কিনে দিচ্ছিল। সেদিন যখন রিমি নীলের সঙ্গে শপিং করতে বের হয়েছিল, তখন রিমি তার বন্ধুর সঙ্গে দেখা করে। কি রে দোস্ত, কি করছিস সেখানে? এই তো বিয়ে শপিং করতে এসেছি। আমি আর নীল বিয়ে করছি। তোদের কিন্তু দাওয়াত রইল, অবশ্যই আসবে কিন্তু। না, তোর তুর্য নামের একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল, তাহলে আবার নীলকে বিয়ে করছিস কেন? আরে রিয়া, এসব তুমি কি বলছো? নীল আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করতে চলেছে। এখানে তুর্য আসছে কোথা থেকে? আর তুর্যই বা কি? হ্যাঁ রিয়া, তুই কি বলছিস? তুর্যকে তো আমি চিনি না। আর আমি তো নীলকে ভালোবাসি, বিয়ে করতে চলেছি। ভালোবাসা ভালো, কিন্তু অভিনয় করা ভালো নয়। তুই তো নীলকে ভালোবাসিস না, শুধু ওর অর্থ সম্পদ আর টাকা পয়সার জন্য তাকে ব্যবহার করে চলেছিস। তাহলে বিয়ের জন্য নাটক কেন করছিস বলতো? তুর্যের সাথে সেই দিন আমার দেখা হয়েছিল। তুই তুর্যকে বলেছিস তুই তুর্যকে বিয়ে করবি। রিয়া আর রিমি দুজনে কথাবার্তা শুনে নীল অনেকটা দোটানায় পড়ে গেল। রিয়া তো মিথ্যে কথা বলার মেয়ে না, সে কোনোদিন মিথ্যে কথা বলেও নি। তাছাড়া রিমি আর নীলের সম্পর্কের মাঝখানে তো মিথ্যে কথা বলে কোনো লাভও নেই। তাহলে রিয়া এমন কথা কেন বলছে? তারপরেও নীল সমস্ত বিষয়টা বোঝার জন্য বলে, রিমি, এখান থেকে চলো, আগে কেনাকাটা শেষ করি। আর রিয়া, বন্ধুকে তার ভালোবাসা পেতে সহযোগিতা কর, বদনাম নয়। আরে ভাই, আমি তোমার ভালো করতে আসলাম, আর তুমি আমাকে এ কথা বলছো? ঠিক আছে, মানুষের ভালো করতে নেই, আমি আসছি, তোমরা ভালো থেকো। এই কথা বলে রিয়া সেখান থেকে চলে গেল তাদের বিয়ে শপিং করতে। কেনাকাটা শেষ হলে দুজনে একটা রেস্টুরেন্টে সামনাসামনি বসে আছে আর কফি খাচ্ছে। নীল তখন আনমনে ভাবছে, এসব কি বলে গেল রিয়া? সত্যি কি কারোর সঙ্গে রিমির কোনো সম্পর্ক আছে? এটা তাকে জানতে হবে। তখনই রিয়া বলে ওঠে, আরে নীল, কি ব্যাপার? তুমি এরকম আনমনে হয়ে কি চিন্তা করছো? তুমি কি এখনো রিয়ার কথা বলা কথাগুলোই চিন্তা করছো? তুমি কি আমায় বিশ্বাস করো না? তুমি কি ভাবছো আমি তুর্য নামের কারোর সঙ্গে সম্পর্কে আছি? আরে না, একদমই নয়। আমি তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি। আমি রিয়ার কথা কিছু মনে করতে যাব কেন? আমি একদমই কিছু মনে করিনি। তুমি কফিটা শেষ করো, আমাকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আম্মু কল দিয়েছিল, বাসায় কে যেন সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার আর সময়ই গেল না। ভেবেছিলাম আজ সারাদিন তোমার সঙ্গে সময় কাটাবো, ডিনার করে তারপর বাড়ি ফিরবো। সরি, সেটা আজ আর হবে না, অন্য একদিন। এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়লো। তারপর নীল রিমিকে একটা গাড়িতে উঠিয়ে দিল। যদিও নীল সচরাচর রিমিকে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে, কিন্তু কেন যেন রিমির লাগছিল কেমন। তাই আবার নীলকে জিজ্ঞাসা করে,
কি ব্যাপার নেই, আমি সে কখন থেকেই লক্ষ্য করছি রিয়া যখন থেকে তোমাকে ওই কথাগুলো বলে গেল তখন থেকে তুমি আমার সঙ্গে কেমন যেন আচরণ করছো। কি হয়েছে বলো তো আমাকে এক্ষুনি। আরে বাবা, বললাম তো আমার কিছুই হয়নি। বাসা থেকে আম্মু ফোন দিয়েছিল আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আর এখন যদি আমি তোমাকে তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে যাই তাহলে বাসায় যেতে লেট হয়ে যাবে, তাই। আর এদিকে নীল কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। নীল তখন রিয়াদের বাড়িতে পৌঁছে যায়। রিয়া নীলকে নিজের বাড়িতে দেখে একদম অবাক হয়ে বলে, এ কি, বামনের বাড়িতে চাঁদ? এটা আমি কি দেখছি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। রিয়া, তোমার সাথে কিছু কথা বলতে চাই, প্লিজ ভেতরে চলো। হ্যাঁ, ভেতরে আসো আর বসো। আর কি খাবে বলো, চা নাকি কফি? সেসবে কোনো প্রয়োজন নেই, আমি কিছু খাবো না। আমি একটু আগে রেস্টুরেন্ট থেকে কফি খেয়ে এসেছি। আমি তোমার সঙ্গে কিছু দরকারি কথা বলতে চাই। তোমার বাড়িতে তো আবার কেউ নেই, তারা আমাদের এই কথাগুলো শুনে ফেলে কোনো সমস্যা হতে পারে। আরে কোনো সমস্যা নেই, আব্বু আমার ভেতরের রুমে রয়েছে, ওখান থেকে আমাদের কথাবার্তা শোনা যাবে না। বলো তুমি কি বলতে চাও? নীল মনে মনে চিন্তা করতে লাগলো রিয়াকে কথাগুলো বলা কি ঠিক হবে, কিন্তু তার যে মন সায় দিচ্ছে না। তখনই রিমি বলে ওঠে, কি হলো বলো। আসলে আমি তোজের ব্যাপারে তোমার কাছে কিছু জানতে চাই। যদিও একজন বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড এগুলো জানতে চাওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু আমি রিমিকে খুব ভালোবাসি। তাই তোমার বলা কথাগুলো বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ তুমি আমাকে খুলে বলো। আমি জানি তুমি নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসো, যার কারণে একটা মেয়ে তোমাকে পাগলের মতো ভালোবেসেছে, তারপরও তুমি ওই মেয়েটাকে অ্যাভয়েড করে চলেছ। কিন্তু বিশ্বাস করো, আমি যা বলছি একদম সত্য কথাই বলছি। রিমি তোমাকে নয়, তুর্যকে ভালোবাসে, তোমাকে শুধু তোমার অর্থ সম্পদের জন্য। সেদিন তুর্যর সাথে কথা বলছিল, আমি সব কিছু আড়াল থেকে শুনেছি। কি কথা হয়েছিল একটু খুলে বলো আমাকে। তখন রিয়া নীলকে সবকিছুই খুলে বলে। সেদিন যা শুনেছিল সে আসলে রিমি নীলকে কোনোদিনও ভালোবাসেনি। তুর্যের সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক, যেটা অ্যাক্সিডেন্টলি এরপর আরো গভীর হয়েছিল, কারণ নীল তখন প্রেজেন্ট ছিল না। আর নীলের অবর্তমানে রিমির রিলেশনটা কন্টিনিউ করাটা আরো সহজ হয়েছিল। রিমি আর তুর্য দুজনেই পরিকল্পনা করেছিল নীলকে ফাঁসানোর ফন্দি করেছিল তারা। আসলে তোমার অর্থ সম্পদ দেখে তুর্য নিজেই রিমিকে তোমার পেছনে লেলিয়ে দেয়, আর তোমাকে পটানোর জন্য যা যা করতে হয় সব কিছু করতে বলে। কারণ তুর্য খুব ভালো করেই জানতো যে নেহা আপু তোমাকে ভালোবাসে, আর নেহা আপু আর তোমার বাবার অনেক সম্পদ। আর তুর্য এটাও খুব ভালো করে জানতো তুমি যদি নেহা আপুকে অ্যাভয়েড করো, অসম্মান করো, তাহলে নেহা আপু নিজে থেকে সব কিছু ছেড়ে বাড়ি থেকে চলে যাবে, যেটা নেহা আপু নিজেই তুর্যকে করতে বলেছিল। কারণ তুর্য ছিল নেহা আপুর বেস্ট ফ্রেন্ড। তারপর তারা দুজনে সব কিছু জেনে শুনে চোখ বুঝেই কোপ মারে। মানে এতদিন আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে? এতটা বছর ধরে রিমি আমার সঙ্গে ভালোবাসার নামে অভিনয় করে গেছে, আর সেটা বুঝতেই পারলাম না। আমি কার জন্য যে মেয়েটাকে ছাড়লাম, যে আমাকে নিজে থেকেও পাগলের মতো বেশি ভালোবাসতো, আমি তাকে ছেড়েছি আর তাকে অ্যাভয়েড করলাম। সেই মেয়েটা আমার জন্য বাড়ি ছেড়ে ছুটে গেছে, যার বাবার এত সহায় সম্পত্তি। হ্যাঁ, রিমি আর তুর্য দুজনে জেনে শুনে চিন্তা ভাবনা করে তারপর তোমার সাথে এত বড় খেলাটা খেলল। আমি তোমাকে আড়ালে ডেকে সবকিছু বলতে চাইলে বলতে পারতাম, কিন্তু তুমি কোনোভাবেই আমার কথা বিশ্বাস করতে না, উল্টো আমাকে ভুল বুঝতে। তাই আমি রিমির সামনে এইসব কথা বলেছি, যাতে তোমার মনে একটু হলেও খটকা লাগে আর তুমি নিজে থেকে আমার কাছে জানতে আসো। আর আমি এটাও খুব ভালো করে জানতাম যে তুমি আমার কথা বিশ্বাস করবে না। তাই সেদিন যেসব কথাবার্তা হয়েছে আমি তার একটা ভিডিও ক্লিপ আমার ফোনে তুলে রেখেছি। কোথায় দেখাও দেখি। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, এবার যদি নিজের চোখে বিশ্বাস করতে পারি। তখনই রিয়া নিজের মোবাইলটা বের করে সেদিন তুর্য আর রিমি সেসব কথাবার্তা ভিডিও ক্লিপ করে নিয়েছিল, আর তা নীলকে দেখায়। নীল তো মাথায় হাত দিয়ে বসে পড়ে। এখন তোমার মাথায় হাত দেওয়ার মতো পরিস্থিতি হয়নি, তুমি নিজেকে সামলাও আর শান্ত হও।
এখনো অনেক সময় রয়েছে। রিমির সঙ্গে তোমার বিয়েটা এখনো হয়নি, সেটাই ভালো। এখন কি করবে সেটা চিন্তা করো। কি করে একটা মানুষ আমার সঙ্গে এত সুন্দর করে অভিনয় করে গেল আর আমি সেটা ধরতেই পারলাম না। যাই হোক রিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সত্যিকারের বন্ধুর পরিচয় দিয়েছ। তোমার মতো বন্ধু জীবনে থাকলে আর কোনো চিন্তা নেই। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন নেহা আপুকে কিভাবে ফিরিয়ে আনবে সেটাই চিন্তা করো। নেহা আপুকে কিভাবে ফিরিয়ে আনবো তুমি বলো? নেহা আপু বাড়ি থেকে চলে যাওয়ার পর তো তার সাথে কারোর সঙ্গে যোগাযোগই রাখিনি। কোনো ঠিকানা বাড়ির কাউকে দিয়েছি কিনা তাও জানি না। আমরা তাকে কি করে খুঁজে পাবো বলো? আমি জানি না কি করে খুঁজে পাবে, কিন্তু আমার মনে হয় তুমি পারবে। তুমি চেষ্টা করে দেখো। আর তার আগে তুমি রিমির ব্যাপারে তোমার বাড়িতে কথা বলো। আগে বিয়েটা ভাঙার ব্যবস্থা করো, কারণ তোমার জীবন থেকে আগে আপদ বিদায় করো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমাকে সবার আগে এই কাজটাই করতে হবে। আমি এখনই বাড়ি যাব আর বাড়ি গিয়ে সবাইকে সবকিছু বলে দেব। এরপর নীল রিয়াদের বাসার থেকে বেরিয়ে চলে আসে। সোজা নিজের বাড়িতে যায়। বাড়িতে এসে সবাইকে ডেকে নিয়ে কিছু কথা খুলে বলে। সবকিছু শুনে নিহার বাবা বলে, এখন কেন তুমি আফসোস করছো? তখন তো ওই মেয়েটার জন্য আমার মেয়েটাকে কম অবহেলা করনি। অনেক কথাও শুনিয়ে আসছো। তোমাদের অপমান অসম্মান সহ্য করতে না পেরে আমার মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে। প্লিজ এখন আর ওইসব কথা চিন্তা না করে নেহাপুকে কিভাবে বাড়িতে ফিরিয়ে আনা যায় সেটা বলো। আর হ্যাঁ, তোমরা এটা ভেবো না রিমি আমার সঙ্গে এত বড় একটা প্রতারণা করে ছাড় পেয়ে যাবে। কখনোই না। আমি এটা হতে দেব না। আমার সঙ্গে প্রতারণা করার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। কারণ সে আমার সঙ্গে প্রতারণা করলেও আমি কিন্তু তার সঙ্গে প্রতারণা করিনি। আমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। কিন্তু সে যেটা করেছে এটা খুবই খারাপ করেছে, তাই এর পরিণাম তাকে ভোগ করতে হবে। এরপর সবাই মিলে আলোচনা করতে থাকে কিভাবে নেহাকে বাসায় ফিরিয়ে আনা যায়। তখনই হঠাৎ নীলের আম্মু নীলকে বলে, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, যেটা দিয়ে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তোমরা চাইলে আমার আইডিয়াটা কাজে লাগাতে পারো। কি আইডিয়া? তাড়াতাড়ি বলে ফেলো। তুমি দেরি করছো কেন? আমার তো আর তর্স হয়েছে না। আমি এত বড় একটা অপরাধ করে ফেললাম, সেটা তো আমি ভাবতেও পারছি না। প্লিজ আম্মু, তাড়াতাড়ি বলো। দাঁড়াও, বলছি। যেটা দিয়ে তো দুইটা কাজ খুব সহজেই সমাধান হয়ে যাবে। শোন, আমরা তো ঠিক করেছি রিমির সঙ্গে তোকে বিয়ে দিব, আর নেহা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। তাই আমি বলি কি, আমরা একটা নিউজ চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দিই যে আগামী সপ্তাহে তোরা রিমির বিয়ে। এটা দেখে নেহা যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসবে। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারলাম না। দেখুন ভাই সাহেব, আমরা সবাই খুব ভালো করেই জানি নীলকে কতটা ভালোবাসে। তাই আমার মনে হয় এই আইডিয়াটাই সবচাইতে বেস্ট হবে। আমরা নিউজ চ্যানেলেও বিজ্ঞাপন দিলে সেটা নিশ্চয়ই নেহার চোখে পড়বে। নেহা যাই কিছু করুক না কেন, নীলকে অন্য কারোর হয়ে যেতে কখনোই দেবে না। আর এই নিউজটা দেখে নেহা যেখানেই থাকুক আমাদের বাড়িতে ওই টাইমে চলে আসবে। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছ। নেহাপু যাই কিছু করুক না কেন, আমি অন্য কারো হয়ে যাব সেটা কখনোই মেনে নেবে না। ঠিক আছে, তবে তাই হোক। এরপর তারা সবাই সিদ্ধান্ত নিল বিয়ের আয়োজন করা হবে রিমির সঙ্গে, কিন্তু বিয়েটা হবে নেহার সঙ্গে। আর সেদিনই রিমির সমস্ত পর্দা ফাঁস করে দিয়ে নেহাকে নীল তার ঘরের বউ করে নিবে। তাই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। সেদিন যখন নীলের পরিবার নিউজ চ্যানেলে নীল আর রিমির বিয়ের বিজ্ঞাপন দিল, সেটা দেখে রিমি নীলকে ফোন করে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি করছো? তুমি কেন নিউজ চ্যানেলে তোমার আর আমার বিয়ের বিজ্ঞাপন দিয়েছো? আমরা বিয়ে করতে চলেছি, নাটক করতে চলিনি। তাহলে তুমি কেন এরকম করছো? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসা সারা দেশের মানুষ দেখুক যে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। আর শুধু ভালোবাসি বলেই ভুল হবে না, আমরা তো বিয়ে করতেও চলেছি। এটা আমি সারা দেশের মানুষকে দেখাতে চাই। মানুষের তো এখন ভালোবাসা সম্পর্কে ধারণাটা বদলে গেছে। সবাই তো মনে করে এখন আর প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই, সবই হলো টাইম পাস। তাই আমি সবাইকে দেখিয়ে দিতে চাই প্রেম ভালোবাসা বলতে পৃথিবীতে এখনো কিছু আছে। আমরা দুজন তার চলন্ত উদাহরণ।
হ্যাঁ মানছি, আমরা আমাদের ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে চলেছি, কিন্তু তাই বলে কি এটা সবার সামনে প্রেজেন্ট করতে হবে? সারা দুনিয়াকে দেখাতে হবে যে আমাদের প্রেম উতলে উতলে পড়ছে? তুমি কিন্তু ওই কাজটা একদমই ঠিক করনি। তুমি ওই নিউজ চ্যানেলকে এখনই ফোন দিয়ে বলবে এসব বিজ্ঞাপন ডিলিট করে দিতে। কাম অন ডার্লিং, তুমি এরকম কেন বলছো? আমরা আমাদের ভালোবাসাকে বাস্তব রূপ দিতে চলেছি, এটা সেলিব্রেশন করতে হবে না? আমি সারা দেশে জানিয়ে আমার ভালোবাসার মানুষকে আমার করে নিতে চাই। রিমি তখন আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। সে ভাবতে পারেনি নীল এমন কিছু একটা করবে, কারণ তার মনে তো অন্য পরিকল্পনা চলছে। সে তো নীলকে নয়, তুর্যকে বিয়ে করবে। আর বিষয়টা যদি সারা দেশের মানুষের সামনে চলে আসে তাহলে তো খারাপ হবে, রিমির বদনাম হয়ে যাবে সারা দেশের মানুষের কাছে। তাই তো সেটা মেনে নিতে পারছে না। তাই সে সাথে সাথে তার বয়ফ্রেন্ড তুর্যকে ফোন করে। কি ব্যাপার মাই ডিয়ার সুইটহার্ট, কি হয়েছে? এই অসময়ে আবার তুমি ফোন করলে কেন? আমি তো অফিসের কাজে ব্যস্ত আছি। সে যা ইচ্ছে তাই করুক না কেন, তাতে তোমার কি সমস্যা? বিয়ে তো আর তুমি তাকে করছো না, তার সঙ্গে তো জাস্ট একটু নাটক করবে তার সম্পদগুলো হাতিয়ে নেওয়ার জন্য। তারপর তো তুমি আমাকে বিয়ে করবে। কিন্তু তারপরও তো সেই সারা দেশের মানুষকে এইসব কিছু দেখিয়ে দিয়েছে, তখন তো আমার মান ইজ্জত নিয়ে টানটানি পড়ে যাবে। কাম অন বেবি, তুমি এত টেনশন নিচ্ছ কেন? তুমি তো আমার বউ হবে। গোটা দুনিয়া কি করলো না করলো, গোটা দুনিয়া কি ভাবলো না ভাবলো, সে বিষয়ে আমি পরোয়া করি না, বুঝতে পেরেছো? ওকে বেবি, ঠিক আছে, আমি কোনো টেনশন করব না। তুমি যদি আমার পাশে থাকো তাহলে সারা দুনিয়া আমার বিপক্ষে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। এদিকে তাদের বিয়ের ডেট চলে আসে, তাদের গায়ে হলুদ হয়ে গেছে। আগামীকাল বিয়ের অনুষ্ঠান। একটা অবাক করা বিষয় হলো তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছে নীলদের বাড়িতে। যদিও এতে রিমির ফ্যামিলির কোনো আপত্তি ছিল না, কারণ রিমির ফ্যামিলি তো রিমির পরিকল্পনা সম্পর্কে কোনো কিছুই জানতো না। তাই ফ্যামিলি বলেছিল কোনো একটা কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আয়োজন করতে, কিন্তু নীল আর নীলের পরিবার সেটা করতে দেয়নি। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু করতে থাকে নিজের বাড়িতে। পরের দিন তাদের বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট হয়, আর আনুমানিক 3টে বাজে কাজী সাহেব বিয়ে পড়াতে আসেন। ঠিক তখনই নেহা সেখানে উপস্থিত হয়। দারুণ কাজী সাহেব, এই বিয়েতে কোনো চেঞ্জ হবে? এই কথা শুনে তো রিমির মাথায় আকাশ ভেঙে পড়ল। নেহা এখানে কোথা থেকে এসে উপস্থিত হলো আর সমস্ত প্ল্যানে পানি ফেলে দিল। এটা তো রিমি কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই সে কোণের আসন থেকে উঠে দাঁড়ায় আর বলে, এই মেয়ে, তুই না সব কিছু ছেড়ে চলে গিয়েছিস, এখন আবার কেন ফিরে এসেছিস? তো লজ্জা করে না? যে মানুষটা তোকে ভালোই বাসে না সেই মানুষটাকে বিয়ে করতে বাধা দিচ্ছিস? না, আমার লজ্জা করে না, কারণ আমি ওকে ভালোবাসি। আর ওকে বিয়ে করব। ওর যদি পৃথিবীর কাউকে বিয়ে করতে হয় তাহলে আমাকেও করতে হবে। আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে দেবো না আমি। নিয়ে তুমি চুপচাপ বসে আছো কেন? এই মেয়েটা কি কিছু বলছো না কেন? তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে, এই মেয়েকে না। আমি তোমাকে না, নেহা আপুকে বিয়ে করব, কারণ আমি তোমাকে ভালোবাসলেও তুমি আমাকে ভালোবাসোনি। নেহা আপু আমাকে ভালোবাসে, আর যার কারণে সে তার সমস্ত সম্পত্তি নির্দ্বিধায় আমার নামে লিখে দিয়েছে। এই বাড়ি থেকে চলে গিয়েছিল। শুধু এইটুকুই নয়, সে তার ভালোবাসার প্রমাণ বারবার আমাদের দিয়েছে। আর তুমি তো অন্য পরিকল্পনা নিয়ে ঘুরছো। তুমি তো শুধুমাত্র আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে চেয়েছো। আমার সম্পত্তি তোমার নামে নিয়ে তারপর তুমি আমার ডিভোর্স দিয়ে চলে যাবে, তাই না? কিন্তু আমি এটা হতে দেব না। আমি সব কিছু জেনে গেছি। তুমি কি বলছো নীল? আমি তোমাকে ভালোবাসি, কেন তোমাকে ঠকাতে যাব? তখনই রিয়া সেখানে উপস্থিত হয় আর তার কাছে থাকা ভিডিও ক্লিপটা সবাইকে দেখায়। সবাই তো ভিডিও ক্লিপটা দেখে হতবাক হয়ে যায়, আর পর্দা ফাঁস হয়ে যায়, আর রিমির পর্দাও ফাঁস হয়ে যায়। তখনই নেহা রিমিকে বলে, নষ্ট চরিত্রের মেয়েকে আমি আগে থেকেই জানতাম। তুই নীলকে নয়, নীলের সম্পত্তিকে ভালোবাসিস। আমি সেটা নীলকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বোঝাতে পারিনি। এটা আমার ব্যর্থতা। শোন, আমার হাতে 2-4টা চর খাওয়ার আগে তুই এখান থেকে চলে যা, তা না হলে তোর পরিণাম এতটাই ভয়াবহ হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। পরিস্থিতি খারাপ হতে পারে দেখে রিমির ফ্যামিলি রিমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন নীল নেহার কাছে যায় আর তার সামনে হাঁটু কেড়ে বসে বলতে থাকে, প্লিজ নেহা আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর ওই মেয়েটার জন্য তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল জীবনে কখনো করব না। প্লিজ আমায় ক্ষমা করে দাও তুমি।
তুই কেন আমার কাছে ক্ষমা চাইছিস বলতো? আমি রিমির সম্পর্কে সবকিছু জেনেও তোকে কোনো কিছুই বলিনি। রিমির সমস্ত গোপন কথা তোর সামনে প্রকাশ করিনি। এগুলো আমার আরো আগেই প্রকাশ করা উচিত ছিল। তুই আমার ভালোবাসার মানুষ, তো তোর কোনো ভুল হতে পারে না। এখন যা হওয়ার সেটা তো হয়েই গেছে। এখন তো আর সেসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ভাগ্য ভালো রিয়া আমাদেরকে সব কিছু বলেছিল, তাই আমরা এত বড় ভুলকে শুধরাতে পারলাম। এখন আর কোনো কথা না বাড়িয়ে নেহাকে কনে সাজিয়ে আনা হোক, আর নেহার সঙ্গে দিলের বিয়ে দেওয়া হোক। হ্যাঁ আম্মু, তুমি ঠিক বলেছো, তাড়াতাড়ি করো, সময় যে পেরিয়ে গেল। অতঃপর নীলের আম্মু নেহাকে নিয়ে ভেতরে চলে যায় আর তাকে কোণে সাজিয়ে প্রায় আধা ঘন্টা পর সেখানে আসে। তারপর কাজী সাহেব বিয়ের কাজ সম্পূর্ণ করে। এই মুহূর্তে রাত প্রায় 11টার মতো বাজে। নীলের সব বন্ধু বান্ধব আর কাজিনরা মিলে নীলের জন্য বাসর ঘর সাজিয়েছে আর নেহাকে ঘরের ভেতর বসিয়ে রেখেছে। নীল যখন বাসর ঘরে প্রবেশ করতে যাবে তখনই তার কাজিনরা তার কাছে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দাবি করে। নীল কোনো সংকোচ না করে তাদেরকে সেই অ্যামাউন্টটা দিয়ে বাসর ঘরে প্রবেশ করে। নীল বাসর ঘরে প্রবেশ করা মাত্রই নেহা বিছানা থেকে নেমে তাকে সালাম করতে আসে। তখনই তার হাত ধরে উঠে দাঁড় করায় আর তাকে বলে, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আরে বোকা, এইভাবে বলতে হয় না। আমি তো ভালোবাসি তোকে, তোমার জন্য আমি সব কিছুই করতে পারতাম। আর আমি তোমাকে সারা জীবনের জন্য ছেড়ে যাইনি। তোমাকে আমি নিজের ভুলটা বোঝানোর জন্য আমি দূরে গিয়েছিলাম বলে তোমার কি ধারণা তোমার ব্যাপারে কোনো খোঁজখবর আমি রাখতাম না? আমি সব খোঁজখবর রাখতাম, তাই তো সময় মতো আসতে পেরেছি। কিন্তু একটা কথা, তোমরা এসব জানলে কি করে? আমি এসব কিছুই জানতাম না। সেদিন রিয়া আমাকে সব কিছু বলেছে, আর রিয়া বলার পরে আমি সব কিছু জানতে পেরেছি। যাই হোক, ওই ডানিটা আমার জীবনে আসেনি, সেটাই অনেক। হ্যাঁ সেটাই। আজ আমাদের বাসরা, আজ আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাত। আমরা তো এই সময়টা একটা মেয়ের জন্য নষ্ট করতে পারি না। আমাদের তো উচিত এই রাতটাকে সারা জীবন মনে রাখার মতো করে রাখা। নেহার এই কথায় নীল অনেকটাই লজ্জা পেয়ে যায়। আসলে এটা তখনও মানসিকভাবে প্রস্তুত ছিল না নিজের আপন চাচাতো বোনকে বউ করে নেওয়ার জন্য। তাই সে তখন অনেকটা লাজুক দৃষ্টি নিয়ে নিচের দিকে তাকিয়েছিল। তখন নেহা তার হাত ধরে বলে, কি এখন আর লজ্জা পাচ্ছিস কেন? এখন আর লজ্জা পাওয়ার তো কিছু নেই। এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, সারা জীবন আমাদের দুজনকে একসাথেই থাকতে হবে। হ্যাঁ, তারপরেও তো। নেহা তখন বুঝতে পারলো নীল তখনও লজ্জা পাচ্ছে। তাই লজ্জা শরমের মাথা খেয়ে নেহা নিজেই নীলকে বিছানায় ফেলে দেয় আর ভালোবাসার সমুদ্রে ডুব দেয়। এভাবে পূর্ণতা পায় তাদের হারিয়ে যাওয়া একটা ভালোবাসা।